বহুল প্রতীক্ষার পরে মৃণাল ঠাকুর অভিনীত ডাকাত এ লাভ স্টোরি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা কয়েদিকে দেখানো হয়। ওর নাম হারি। সে গত 13 বছর ধরে জেলে বন্দি আছে। ওর সাথে দেখা করার জন্য জেলে চলে আসে ঈশাঙ্ক নামের একজন। ওনার সাথে কথাবার্তার এক পর্যায়ে হারি জানায়, আমি এখনও আমার পুরনো প্রেম সরস্বতীকে ভুলতে পারিনি। তার পরপরই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হারির জীবন সম্পর্কে জানানো হয়। তখন হারি একজন গরিব ছেলে ছিল। তার ভালোবাসার মানুষ ছিল সরস্বতী। ওরা একে অপরকে খুব বেশি ভালোবাসত, কিন্তু জাতি এবং ধর্মের বিভেদে হওয়ার কারণে ওদের ভালোবাসাটা লুকায়িত ছিল। ওরা দুজনে চোখের ইশারাতে কথা বলতো, চুরি চুরি করে দেখা করত। ওদের ভেতরে একটাই ভয় কাজ করত, যদি কেউ ওদেরকে দেখে ফেলে তাহলে ওরা বড় রকমের ঝামেলায় পড়ে যাবে। এজন্য সরস্বতী সবসময় ভাবত যে হারি যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে ওদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না, দুজনে বিয়ে করে ভালোভাবে সংসার করতে পারবে। এজন্য ওকে ড্রাইভিং শেখাতে থাকে সরস্বতী। তার ইচ্ছা ছিল দুজনে মিলে একটা ট্রাভেল এজেন্সি খোলার। সেটা যদি খুব ভালোভাবে চলে তাহলে ওরা ওদের সম্পর্কের কথা তাদের বাড়িতে জানাতে পারবে, আর হয়তোবা তাহলে ওদের পরিবার মেনে নেবে তাদের এই সম্পর্কটা। হারি সরস্বতীকে ভালোবেসে জুলিয়েট বলে ডাকত। ওদের ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো দিয়ে আস্তে আস্তে ওদের প্রেমটা আরও বেশি গভীর হতে থাকে। এভাবেই কেটে যায় অনেক দিন। তবে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় যেটার মধ্যে দিয়ে ওদের জীবনটা একদম বদলে যায়। সেদিন ছিল সরস্বতীর জন্মদিন। এজন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য মন্দিরে এসেছিল হারি। তবে সেখানে সরস্বতী তার পরিবারের সাথে এসেছিল। যখন সে হারিকে দেখতে পায় তখন লুকিয়ে গিয়ে ওর সাথে দেখা করে সরস্বতী। তখন হারি বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা শুনে সরস্বতী জানায়, এখন তো আমার পরিবারের সাথে আছে আমি আগে বাড়িতে যাই, তারপর তোমার সারপ্রাইজটা আমি দেখব। হারির একটা বান্ধবীর মতো বোনও ছিল, ওর নাম মল্লী। এবার হারি যখন সরস্বতীর সাথে দেখা করতে যায় তখন ওর ঘরের বাইরে পাহারা দিচ্ছিল মল্লী। কিন্তু তখনই ঘটে যায় বড় মাপের একটা ঝামেলা। সরস্বতীর ভাই রাঙা চলে আসে ওখানে, আর কোনো কথাবার্তা না বলেই সে মল্লীকে মারতে শুরু করে। অনেক বাজে অবস্থা করে ফেলে মল্লীর। কিছুক্ষণের মধ্যেই বাহিরে এরকম শব্দ শুনে চলে আসে হারি। তখন ওকেও প্রচুর মারধর করতে থাকে রাঙ্গা। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ঝামেলা আরও বড় হয়ে যায় যখন রাঙ্গা মল্লীর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। এটা দেখে হারি তো প্রচণ্ড রেগে যায় আর রাঙ্গাকে মারধর করতে থাকে। আসলে হারির এতটা রেগে যাওয়ার কারণ ছিল যে রাঙ্গা মল্লীর সাথে এরকম একটা জঘন্য কাজ করতে চাইছিল। এর জন্য ওকে প্রচণ্ড মারধর করতে থাকে হারি। এরকম মার খেয়ে এক পর্যায়ে মারা যায় রাঙ্গা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সরস্বতী। তখন ওকে বলা হয় হারি মল্লীর সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। এটা দেখে সেখানে রাঙ্গা এসে ওকে থামানোর চেষ্টা করে। তখন হারি রাঙ্গাকেই মেরে ফেলে। এই কথাটা আবার বিশ্বাস করে নেয় সরস্বতী, কারণ সে তার নিজের ভাইকে তো ভালোই মনে করত। এই মিথ্যে দোষ দেওয়ার জন্যই জেল হয়ে যায় হারির। ওর সাথে হওয়া ধোঁকাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না হারি। ওর হৃদয়ে এটা বড় মাপের একটা দাগ কেটে দেয়। এই ঘটনাটা সে যেন কোনোভাবেই ভুলতে পারছিল না। যাকে এতদিন ধরে সে ভালোবেসেছে সেই কিনা আজকে তাকে ভুল বুঝলো। এই 13টা বছর ধরে হারি এগুলো চিন্তাভাবনা করেই বেঁচে আছে। দেখতে দেখতেই চলে আসে কোভিডের টাইম। তখন কয়েদিদেরকে আলাদা আলাদা জেলে ট্রান্সফার করা হচ্ছিল। এই ট্রান্সফার করার সময় হারি পালানোর একটা প্ল্যান করে বসে। যখন কয়েদিদেরকে পুলিশ ভ্যানে করে ট্রান্সফার করা হচ্ছিল তখন রেল লাইনের কাছে গিয়ে পুলিশ ভ্যানটা আটকে পড়ে। ওদের গাড়িটা একদম রেল লাইনের মধ্যেই আটকে গিয়েছিল। এজন্য পুলিশরা সব কয়েদিদেরকে গাড়ি থেকে নামায়। এই সুযোগটাই কাজে লাগায় হারি, আর পাশে থাকা একটা বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। অনেকগুলো পুলিশ গাড়ি নিয়ে ওর পেছন পেছন তাড়া করছিল, কিন্তু কোনোভাবেই ধরতে পারে না হারিকে। সে পালিয়ে সরাসরি চলে আসে ঈশাঙ্ক ভাইয়ের কাছে। এবার জেল থেকে পালিয়ে হারি তার নতুন জীবনটা শুরু করতে চাচ্ছিল। তখন ঈশাঙ্ক ভাই ওকে জানায়, তুই যদি এখন একটা বড় কাজ করিস তাহলে তোর বাকি জীবনটা সেই টাকা দিয়ে দুবাই গিয়ে থাকতে পারবি, তোকে কোনো ঝামেলায় পোহাতে হবে না। কিন্তু হারির মনে ছিল এখনও সরস্বতীর প্রতি ঘৃণা। ওর ওপরে সে বদলা নিতে চাইছিল, আর সে এটাও জানতে চাইছিল যে কেন সরস্বতী ওকে এভাবে ধোঁকা দিল আর ওকে ভুল বুঝলো। হারি মনে করেছিল যে সরস্বতী সবকিছু সত্য জেনে ওকে ধোঁকা দিয়েছিল। সে এটাও জানতে চাইছিল যে এখন সরস্বতীর জীবনটা কেমন কাটছে। এদিকে দেখা যায় সরস্বতীকে তার বিয়ে হয়ে গিয়েছিল। ওর জীবনটা মোটামুটি ভালোভাবেই কেটে যাচ্ছিল। সরস্বতীর ছোট্ট ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে, ওর নাম পিঙ্কি। সরস্বতীর স্বামীটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ওনার নাম ছিল ভাস্কর।
ওর হার্টের সমস্যা ছিল, এর জন্য হার্টটা ট্রান্সপ্লান্ট করার খুবই প্রয়োজন ছিল। আর ঠিক এই কারণেই সরস্বতী যেখান থেকে পারছিল টাকার জোগাড় করার চেষ্টা করছিল। কিন্তু একটা হার্ট ট্রান্সপ্লান্ট করতে তো প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, যেটা একজন সাধারণ মেয়ের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব ছিল না। যেসব এনজিওগুলো থেকে লোন নিতে পারতো সেগুলো ওকে বারণ করে দিয়েছিল, কারণ তারাও বুঝে গিয়েছিল যে যদি সরস্বতীকে লোন দেওয়া হয় তাহলে সে লোনগুলো আর পরিশোধ করতে পারবে না, এতে অনেক ওদের লস হয়ে যাবে। এর জন্য সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল সরস্বতীর থেকে। সরস্বতীর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, এর জন্য সে নিজের ঘরটা পর্যন্ত বন্ধক রেখেছিল। এই ব্যাপারগুলো যখন হারি জানতে পারে তখন সরস্বতীর জন্য ওর খানিকটা মায়া হয়। কিছুটা খোঁজবাজ নেওয়ার পরে হারি এটাও জানতে পারে যে করোনার সময় বিভিন্ন পেশেন্টকে ধোঁকা দিয়ে ওদের থেকে হাতিয়ে নেওয়া হতো অনেক টাকা পয়সা, তারপর সেগুলো একটা গাড়িতে করে ট্রান্সফার করা হতো। সেই গাড়িটাই লুট করার চিন্তাভাবনা নেয় হারি। সরস্বতীর হাজবেন্ড যে হাসপাতালটায় ছিল সেই হাসপাতালের গাড়িটাই ডাকাতি করতে চাইছিল হারি। এবার অবশ্য হারির এই কাজটা করার পিছনে শুধু টাকা মূল উদ্দেশ্য ছিল না, সে সরস্বতীকে সাজাও দিতে চাইছিল। আর ঠিক এই কারণেই এই ডাকাতিতে সরস্বতীকেও সে তার নিজের সাথে রাখতে চায়। সরস্বতী ওকে যেভাবে ধোঁকা দিয়েছিল হারিও সরস্বতীকে ঠিক একইভাবে ধোঁকা দিতে চাইছিল, তাহলেই ওর বদলাটা পূরণ হবে। যেহেতু সরস্বতীর এখন প্রচুর টাকার প্রয়োজন তাই ওকে বললে সে না করতে পারবে না। ওর এই প্ল্যানটা শুনে বড় ভাইও আবার ওর সাথ দিতে রাজি হয়। এদিকে দেখা যায় হারি যে জেল থেকে পালিয়েছিল এর জন্য পুলিশ ওকে হর্নি হয়ে খুঁজছিল, স্পেশালি এসআই জানকি। যে কোনো মূল্যেই সে হারিকে ধরতে চায়। সে আবার তার বাবার সাহায্য নেয় এবং সব জায়গাতে খুঁজতে থাকে হারিকে। এরপর অনেক জল্পনা কল্পনা শেষে হারি 13 বছর পরে সরস্বতীর সামনে আসে। ওকে দেখে তো অবাক হয়ে যায় সরস্বতী, আর এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। তখন হারি ওর সামনে গিয়েই বলতে থাকে, আমি জানি তোমার স্বামীর অবস্থা খুবই খারাপ, হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে যদি দেরি হয় তাহলে ওকে আর বাঁচানো সম্ভব হবে না, আর সেজন্য তো তোমার প্রয়োজন প্রচুর পরিমাণে টাকা। তুমি তো অনেক চেষ্টা করেছো কিন্তু কোথা থেকে ওই টাকাগুলো জোগাড় করতে পারোনি। আর তুমি যে তোমার বান্ধবীর বাবার হার্টটা নিয়ে তোমার স্বামীর হার্টে লাগাতে চেয়েছিলে সেটা তো বিক্রি হয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ সেটা প্রচুর দামে বিক্রি করে দিয়েছে। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় সরস্বতী, আর চলে আসে ওর বান্ধবীর কাছে। তখন ওর বান্ধবী কান্না করতে করতে বলে, হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে এই কাজটা করাতে আমাকে বাধ্য করেছে। এই কথাটা শুনে তো অনেক চিন্তায় পড়ে যায় সরস্বতী। ওর পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সব সরে যায়। এখন সে তার স্বামীকে কিভাবে বাঁচাবে? এমনিতেই তো ট্রান্সপ্লান্ট করার খরচটাই তো অনেক বেশি, তার জন্য জোগাড় করা ছিল খুবই কঠিন। এখন যদি হার্টও কিনতে হয় তাহলে 80 লাখ থেকে 1 কোটির মতো টাকা প্রয়োজন। এতগুলো টাকা সে কোথায় পাবে? কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওর সামনে চলে আসে হারি, আর সে যে প্ল্যানটা করেছিল সেটাও কেউ জানায়। এই হাসপাতালে থাকা পেশেন্টগুলোকে ধোঁকা দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন পার্ট বিক্রি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর সেই ব্ল্যাক মানিগুলো একটা গাড়িতে করে ট্রান্সফার করবে। তো আমরা দুজনে মিলে যদি সেই গাড়িটা লুট করতে পারি তাহলে আমাদের দুজনেরই সমস্যার হাল হয়ে যাবে। তোমার স্বামীও বেঁচে যাবে আর আমিও টাকার মাধ্যমে বিদেশ গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এই কথাটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় সরস্বতী। তবে সে যদি তার স্বামীকে বাঁচাতে চায় এবং তার মেয়েকে একটা ভালো জীবন দিতে চায় তাহলে এটা ওর জন্য একমাত্র উপায়। এর জন্য সে হারিকে হাঁ বলে দেয়। তারপরে ওরা দুজনে মিলে ডাকাতিটা যে কিভাবে করবে এটার একটা প্ল্যান করতে থাকে। সরস্বতী গাড়ি চালাবে আর হারি গিয়ে সেই টাকাগুলো লুট করবে। তারপর প্ল্যান মোতাবেক গাড়ি নিয়ে ওরা দুজনে চলে আসে হাসপাতালের বেসমেন্টে। সেখানে হাসপাতালের মালিক এবং এখানকার সবচাইতে বড় ডাক্তার সালমান রেড্ডিও উপস্থিত ছিল। তখন সেখানে গিয়েই হারি তার বন্দুকটা বের করে ফেলে আর সালমানকে অনেক করে ভয় দেখিয়ে টাকাগুলো সব ব্যাগে ভরতে বলে। আর অন্য কোনো উপায় না পেয়ে সালমান ওদের কথা মতোই কাজ করে। তারপর ব্যাগগুলো তাদের নিজেদের গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে পালাতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে হাসপাতালের সব কর্মকর্তারা এবং ওদের দুজনের গাড়ির পিছা করে। অনেক জোরে গাড়িটা চালাচ্ছিল সরস্বতী। এক পর্যায়ে ওদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় গাড়ি। তখন সেখানেও অনেক লোকজন চলে আসে এবং ওদের মধ্যে এই ব্যাগটা নেওয়ার জন্য হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই ব্যাগটাতে থাকা সকল টাকাই নিচে পড়ে যায়। তখন হারি সরস্বতীকে বলে এই টাকাগুলো উঠানোর জন্য। সরস্বতীও ঠিক তেমনটাই করতে থাকে। তার পরপরই ওকে ধরার জন্য অনেকগুলো মানুষ ওর দিকে এগিয়ে আসছিল। এটাই ছিল হারির জন্য মোক্ষম সুযোগ। সেখান থেকে যদি হারি সরস্বতীকে একা ফেলে পালিয়ে যায় তাহলে সরস্বতীর ওপরে বদলাটা ওর কমপ্লিট হবে। এটা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে হারি, কিন্তু ওর মনটা কোনোভাবেই ওকে সায় দেয় না। চলে যেতে লেগেও আবার ফিরে আসে হারি আর ওই মানুষগুলোর থেকে বাঁচিয়ে নেয় সরস্বতীকে। তারপরে ওরা দুজনে মিলে একটা অ্যাম্বুলেন্সে উঠে সেখান থেকে পালিয়ে যায়।
ওদের কাছে এখন অল্প কিছু টাকা ছিল আর বাকি টাকা তো সেখানে মাটিতেই পড়েছিল। এই ব্যাপারটাতে অনেক পেরেশান হয়ে পড়ে সরস্বতী। এখন সে তার স্বামীর চিকিৎসা কিভাবে করবে? অন্যদিকে দেখা যায় সেই জায়গাতে চলে আসে ইন্সপেক্টর স্বামী। এখানে যে কি ঘটেছে সেটা ভালোভাবেই বুঝতে পারছিল সে। ওর আর বুঝতে বাকি থাকে না যে এই হাসপাতালে থাকা রোগীদের সাথে অন্যায় করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে এই কালো টাকাগুলো জমিয়েছিল সালমান। এটা নিয়ে সে অ্যাকশন নিতে চায়। তখন সালমান চলে আসে সেখানে আর তাকে এই কেসটা থেকে সরে যেতে বলে। এর জন্য ওকে মোটা অঙ্কের টাকা ঘুষও দিতে চায়, কিন্তু স্বামী ছিল তো একজন ইমানদার পুলিশ অফিসার। এর জন্য সে কোনোভাবেই ঘুষটা নিবে না বলে জানিয়ে দেয়। আর এই ঘটনাটা যে কিভাবে ঘটেছে আর কে ঘটিয়েছে এটা প্রমাণ করে তারপরেই দম নিবে সে। এদিকে দেখা যায় হারি এবং সরস্বতী আবারও ফিরে আসে সেই হাসপাতালে। এখানে ওরা আবারও এসেছিল কারণ ওদের যে টাকাটা প্রয়োজন ছিল সেটা ওরা নিতে পারেনি। এবার ওরা দুজনের ডাক্তার এবং রোগী সেজে ভেতরে ঢুকেছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওদের দেখেই বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছে, আর ওদের দেখে চিনতেও পারে না। এর জন্য ওদের পিছা করতে শুরু করে দেয়। এবার অবশ্য খুব সহজেই ওরা দুজনের টাকা ভর্তি ব্যাগগুলো পেয়ে যায়। তখনই আবার সেই হাসপাতালের স্টাফরা ওদের দুজনকে তাড়া করে। এক পর্যায়ে হাড়ি ধরা পড়ে যায় ওদের হাতে, আর ওই টাকা ভর্তি ব্যাগটা ছিল সরস্বতীর কাছে। হাড়ি তখন মনে মনে ভাবছিল এবারও হয়তোবা সরস্বতী তাকে ধোঁকা দিল। এটাতে অনেক বেশি মন খারাপ হয়ে যায় হাড়ির। ঠিক তখনই ওদের সামনে থাকা লিফটটা খুলে যায়। দেখা যায় সেখান থেকে বন্দুক হাতে বেরিয়ে আসে সরস্বতী। এবার সে আর হাড়িকে ধোঁকা দেয়নি, আরও সাথ দিয়েছে। তারপর সেখানে থাকা সবাইকে বন্দুক দিয়ে ভয় দেখে ওরা দুজনে পালায়, কিন্তু ওদের দুজনের পিছে পড়ে যায় পুলিশ। ওরা দৌড়াতে দৌড়াতে চলে আসে একটা মন্দিরের কাছে। তখনই সরস্বতীর প্যানিক অ্যাটাক হয়ে ওর অনেক বাজে অবস্থা হয়ে যায়। হারি অবশ্য ওকে সামলানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময় সেখানে আবার চলে আসে ইন্সপেক্টর স্বামী। উনি এখানে এসেই লাউড স্পিকারে হারির পুরনো কেসের ব্যাপারটা বলতে থাকে। তুই একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিলি, তারপর যখন একটা ছেলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে তখন তুই তাকেই মেরে ফেলেছিলি। তুই আসলে একটা জঘন্য মানুষ। এই কথাগুলো শুনে হারির পুরনো জখমগুলো আবার নতুন হয়ে যায়। সরস্বতীকে ওখানে ফেলেই হারি পুলিশদেরকে ডাইভার্ট করার জন্য একটা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশগুলো ওকে এখান থেকে বেরিয়ে যেতে দেখে ওর পিছে পড়ে যায়। এই চোর পুলিশের খেলাটা অনেকক্ষণ ধরেই হয়। স্বামী প্রায় ওকে ধরেই ফেলেছিল, কিন্তু এবার ওর হাত থেকে বেঁচে যায় হারি। তখন স্বামীর মনে হয় যে হারির সাথে তো আরও একটা মেয়ে মানুষ থাকার কথা। ওর এই শখটা যাচাই করার জন্য সে চলে আসে হাসপাতালে, আর সেখানে থাকা সিসিটিভি ফুটেজটা চেক করতে যায়। কিন্তু সেখানে এসে পৌঁছানোর আগেই রেড্ডি সকল প্রমাণই মুছে ফেলেছিল, কারণ এগুলোর মধ্যে তো সে নিজেও ছিল ইনভলভড। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় স্বামী। সে সবার সামনে বলে, 48 ঘন্টার মধ্যে এখানে যে কী কাহিনী ঘটেছে এবং কারা ঘটিয়েছে সেই সব কিছুই আমি সবার সামনে আনব। সেখান থেকে আসার পরপরই স্বামী এবং তার মেয়ে নতুন আর একটা ক্লু পায়। তারপর ওরা দুজনেই চলে আসে মল্লির সাথে দেখা করতে। আসলে এই মেয়েটার সঙ্গেই খারাপ কাজ করতে চাওয়াতে একটা ছেলে এসে তাকে বাঁচিয়েছিল এবং তাকে হাড়ি মেরে ফেলেছিল, আর এটাই হচ্ছে মল্লি। ওর কাছে স্বামীরা গিয়েছিল আসল ঘটনাটা জানার জন্য। এদিকে হাড়ি সেখান থেকে পালিয়ে চলে আসে ঈশাঙ্ক ভাইয়ের সঙ্গে দেখা করতে। হাসপাতাল থেকে যে টাকাগুলো লুট করেছিল সেগুলো ওনার হাতে তুলে দেয়। ঈশাঙ্ক ভাই তখন ওকে বলে, এই টাকাগুলোতে তুই দুবাই গিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি, তোর আর একটুও চিন্তা করতে হবে না। তবে ওনার এই প্ল্যানটাকে না করে দেয় হাড়ি। সাথে জানা, এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো হচ্ছে সরস্বতীর। ওকে আমি কোনোভাবেই ধোকা দিতে পারবো না। এই টাকাগুলো ওকে আমি দিয়ে দিব যাতে সে তার স্বামীর চিকিৎসা করে ওকে ভালো করতে পারে। তখন ঈশাঙ্ক ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না যে এখনও সরস্বতীর জন্য হারির মনে প্রেম রয়েছে। এর জন্য ওকে ধোকা দিতে চাইছে না হারি, আর নিজের ভালো করার থেকে সরস্বতীর ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর সেই ব্যাগের মধ্যে হারি একটা চেন খুঁজে পায়। এটা সেই চেনটা যেটা সরস্বতীকে দেওয়ার জন্য 13 বছর আগে কিনেছিল হারি। এই চেনটা কিভাবে এখানে আসলো এটা ভাবতে থাকে হারি। তখন ওর আরও একটা কথা মনে পড়ে যায়। সরস্বতী তার মেয়েকে বলেছিল এই চেনটা নাকি তার বাবা ওকে দিয়েছে। এটার পেছনের কাহিনীটা জানার জন্য হারি তাড়াহুড়ো করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে গেলে হয়তোবা সবগুলো প্রশ্নেরই জবাব খুঁজে পাবে হারি। খুব তাড়াতাড়ি হারি হাসপাতালে ভাস্করের কাছে চলে আসে। তারপর ওকে সত্য কথা বলার জন্য মজবুর করে। ওর এই ব্যবহারে অনেক ভয় পেয়ে যায় ভাস্কর, আর পুরো সত্যগুলো বলতে থাকে। অন্যদিকে মল্লীয় ইন্সপেক্টর স্বামীকে সেই কেসের পেছনে ঘটে যাওয়া সত্য ঘটনাটা বলতে শুরু করে। যেদিন সরস্বতীর জন্মদিন ছিল ওই দিন ওরা দুজনে মন্দিরের মধ্যে দেখা করেছিল। তখন লুকিয়ে লুকিয়ে ওদের ভিডিওটা করে ফেলেছিল ভাস্কর। তারপর সেই ভিডিওটা নিয়ে সে চলে গিয়েছিল সরস্বতীর ভাই রাঙার কাছে।
তখন গিয়েই ওকে ভিডিওটা দেখায় আর অনেক বাজে বাজে কথা বলে রাগিয়ে দিয়েছিল ওকে। সাথে আরও বলেছিল তোমার বোন নিচু জাতের একটা ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চাচ্ছে। এই কথাটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় রাঙ্গা। কোনোভাবেই সেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। এরপর সে গিয়েই মাল্লি এবং হারিকে মারধর করে। এক পর্যায়ে মাল্লির সাথে খারাপ কাজ করতে যায়, তখন অনেক রাগান্বিত হয়ে হারি মেরে ফেলেছিল ওকে। এই ঘটনাগুলো আবার দূর থেকে দাঁড়িয়ে দেখছিল ভাস্কর আর ভেতরে ভেতরে খুশি হচ্ছিল, কারণ সে নিজেই ভালোবাসত সরস্বতীকে আর হারিকে তার রাস্তা থেকে হাঁটাতেই চাইছিল সে। এর জন্য এর পুরো চালটা চেলেছিল ভাস্কর। এরপর পুলিশরাও মল্লিকে অনেক করে ভয় দেখিয়েছিল, যদি সে হারির বিরুদ্ধে বয়ান না দেয় তাহলে ওকে মেরে ফেলবে এবং বলে দেবে যে নিজে নিজেই মারা গেছে। সাথে সরস্বতীর পরিবারের ভেতরের রাজনৈতিক কারণে হারিকে জানে মেরে ফেলারও প্ল্যান করা হচ্ছিল। যখন এই ব্যাপারটা সরস্বতী জানতে পারে তখন ওর পরিবারের সামনে গিয়ে অনেক করে কান্নাকাটি করে আর হারির জানটা ভিক্ষা চায়। সে এটাও বলে যে আমি আর জীবনেও হারির সঙ্গে দেখা করব না আর ওর সঙ্গে কোনো সম্পর্কও রাখবো না, তোমরা যেমনভাবে বলবে আমি ঠিক তেমনভাবেই কাজ করব। এ কারণেই হারিকে বাঁচানোর জন্য কোর্টে ওর বিরুদ্ধে মিথ্যে বয়ান দিয়েছিল সরস্বতী, এজন্য হারির জেল হয়ে যায়। এ সকল প্ল্যানগুলো ছিল আসলে ভাস্করের, কিন্তু পেছনের এই ভয়ঙ্কর সত্যটা সরস্বতীও জানত না। এরপর বাধ্য হয়ে সরস্বতী ভাস্করকে বিয়ে করে। এই কাহিনীটা শোনার পরে অনেক রাগান্বিত হয়ে যায় হারি আর ভাস্করকে জানে মেরে ফেলতে চায়, কারণ সে মনে করছিল এত খারাপ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন ভাস্কর অবশ্য আরেকটা শকিং নিউজ দেয় ওকে, হার্ট ট্রান্সপ্ল্যান্ট আসলে ওর না, এটা হবে সরস্বতীর। তখন হারির মনে পড়ে যায় যে সরস্বতী সবসময়ই ওর কাছে ওষুধ রাখত, আর এই জন্যই সরস্বতী ওর সাথে ডাকাতি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, কারণ সে তার মেয়ে পিঙ্কির চিন্তা করছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে তার মেয়ের কি হবে। এগুলো জানার পরে হারি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে সরস্বতীকে খোঁজার জন্য। তখন হারি জানতে পারে যে সরস্বতী আবারও হাসপাতালে গেছে টাকা ডাকাতি করার জন্য, কারণ তার মেয়ের চিন্তা ছিল তার মধ্যে। ওখানে গিয়ে অনেক সুন্দর একটা প্ল্যান করে টাকা চুরিও করে ফেলে সরস্বতী, কিন্তু যখন টাকাটা নিয়ে বের হতে যাবে ঠিক তখনই রেড্ডির কাছ থেকে ঘুষ খাওয়া পুলিশ অফিসারটা চলে আসে ওকে মারার জন্য। ঠিক ওই সময় ওখানে আবার চলে আসে হারি আর সরস্বতীর জানটা বাঁচিয়ে নেয়। তার পরপরই হারি জানতে পারে ওই ইন্সপেক্টরটা আসলে ঈশাঙ্ক ভাই এবং তার লোকজনকেও মেরে ফেলেছে, কারণ তারা এই মামলাটার সব লিঙ্কগুলো খতম করতে চাইছিল। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় হারি। ওর মনে হচ্ছিল যেন সেখানকার থাকা সবাইকে মেরে ফেলে, কিন্তু এখানে অনেকে থাকাতে ওদের সাথে পেরে উঠবে না হারি, আর এখানের অবস্থাটা অনেক বাজে হয়ে গিয়েছিল। তারপরও কোনোভাবে হারি এবং সরস্বতী পালিয়ে যায়। এখনও হারি ঠিকঠাকভাবে গাড়িটা চালাতে পারত না। তখন সেই 13 বছর আগেকার মতো সরস্বতী ওর হাত ধরে সবকিছু সামলিয়ে নেয়। দুজনে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশরা ওদের পিছা ছাড়ে না। পুলিশরা যখন ওদের উপরে হামলা করে বসে তখন হারি একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সরস্বতীকে সব টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যেতে বলে আর গিয়ে নিজের সার্জারিটা করিয়ে নিতে বলে। হারি এখানে থাকবে এবং পুলিশদেরকে থামিয়ে রাখবে। তবে সরস্বতী এবার আর কোনোভাবেই হারিকে একা ফেলে যেতে চাচ্ছিল না, কিন্তু হারি সরস্বতীকে ওর মেয়ের দোহাই দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য মজবুর করে। এ পর্যায়ে পুলিশ হারিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু হারিও তো এত সহজে হার মানার পাত্র নয়। সে একাই পুলিশদের উপর হামলা করতে থাকে। তবে পুলিশরাও থেমে থাকে না, ওর চারদিক থেকে গুলি চালাচ্ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে ইন্সপেক্টর স্বামী। সেখানে থাকা সকল পুলিশকেই ফায়ারিংটা থামাতে বলে, কেননা সে আসল সত্যটা জেনে গেছে, হারি কোনো খুনি নয়। তিনি এসেই হারিকে স্যারেন্ডার করতে বলেন, সাথে এটাও আশ্বাস দেন যে তোমার কিছুই হবে না। কিন্তু হারি এতক্ষণে নিজের জীবনের মায়া ত্যাগ করেছিল, কারণ এতক্ষণে তো সরস্বতী হাসপাতালে পৌঁছে গেছে আর হয়তো ওর সার্জারিটা শুরুও হয়ে গেছে। যতক্ষণে ইন্সপেক্টর স্বামী ওর কাছে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রচুর গুলি লেগে গিয়েছিল হারির গায়ে। সে বুঝে গিয়েছিল যে তার হাতে আর খুব বেশি সময় নেই। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে হারি অনেক ইমোশনাল একটা কথা বলে, আমি ভগবানের প্রতি কখনোই বিশ্বাস করিনি, কারণ ভগবান কোনোদিন আমাকে কোনো সাহায্য করেনি। এমনকি সে স্বামীকে ভগবানও হতে বলে, সাথে ওনাকে একটা কাজ দেয়, দয়া করে কি আপনি সরস্বতী এবং তার মেয়েকে দেখে রাখবেন। এটা বলেই তার পকেট থেকে একটা চেন বের করে। আসলে এই চেনটা গত 13 বছর ধরে সরস্বতীকে সে দিতে চাইছিল। এটুকু বলেই মারা যায় হারি। এদিকে সরস্বতীর অপারেশনটা সাকসেসফুল হয়। কিছুদিন পার হতেই পুরোপুরি সুস্থ হয়ে যায় সরস্বতী, আর সাথে ভাস্করও এখন সুস্থ। এরপর কেটে যায় আরও কয়েকদিন। ইন্সপেক্টর স্বামী এবং তার মেয়ে দেখা করতে চলে আসে ওদের সাথে। সরস্বতীকে সকল সত্য কথা জানায় যে ভাস্করই আসলে ওই প্ল্যানগুলো বানিয়েছিল।
ভাস্করই তোমার ভাই রাঙাকে রাগিয়ে দিয়েছিল, আর এ কারণেই হারির জীবনটা নরকে পরিণত হয়েছিল। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় সরস্বতী। তার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যায়। ইন্সপেক্টর স্বামী সেখান থেকে চলে যাওয়ার সময় ওর হাতে সেই চেনটা দেয় যেটা হারি ওকে দিতে বলেছিল। ওনারা চলে যাওয়ার পরপর সরস্বতী চলে আসে ভাস্করের কাছে, আর এই কথা বলে বলে ওর থেকে জবাব চায়। তখনই ভাস্কর তার আসল রূপে ফিরে আসে। এমনকি সে সরস্বতীর ক্যারেক্টার নিয়েও বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকে। এগুলো শুনে এবার অবশ্য সরস্বতী আর চুপ থাকে না। ওর সামনে নিজের এবং হারির একটা ছবি লাগায়। তারপর অনেক রাগে রাগে মারতে থাকে সে ভাস্করকে। সরস্বতী ওকে এটা বোঝাতে চাইছিল যে সে আসলে এমন মেয়ে যে নিজের ভালোবাসার জন্য দাঁড়াতে জানে আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজও উঠাতে পারে। অনেক মারধর করার পর সেখান থেকে সরস্বতী ভাস্করকে ছেড়ে যাওয়ার ফয়সালা করে। তখন ওর মেয়ে ওর সামনে চলে আসে। তারপর ওর হাতে একটা রকেট তুলে দেয় মেয়েটা, যেটা হারি ওকে দিয়েছিল। তখন সেই রকেটটা খুলে সরস্বতী। ওটার ভেতরে ছিল একটা রিং। তখন সে বুঝে যায় যে ওর জন্মদিনের রাতে হারি ওকে প্রপোজ করতে চেয়েছিল। এই ব্যাপারটা বুঝতে পেরে অনেক কষ্ট পেয়ে যায় সরস্বতী। ওর চোখের পানি যেন কোনোভাবেই থামছিল না। তারপর আরও অনেক বড় মাপের একটা ঝাটকা খায় সরস্বতী, যখন সে জানতে পারে ওর ভেতরে যে নতুন হার্টটা ট্রান্সফার করা হয়েছে ওটা আসলে অন্য কারো নয়, হারির। আসলে মারা যাওয়ার আগে হারি ইন্সপেক্টর স্বামীকে বলে গিয়েছিল যে আমার আর সরস্বতীর ব্লাড গ্রুপ একই, এজন্য আমি মারা যাওয়ার পরে আমার হার্টটা যেন সরস্বতীকে দেওয়া হয়। মানে হারি মারা গিয়েও সরস্বতীর ভেতরে জীবিত। এটা জানার পরে পুরোপুরি ভেঙে পড়ে সরস্বতী। সাথে হারি যোগে কতটা ভালোবাসতো এটাও বুঝতে পারে। এজন্য হারির রেখে যাওয়া রিংটা পরে নেয় নিজের হাতে, আর কান্না করতে করতে হারিকে তার মনের ভেতরে সারা জীবনের জন্য গেঁথে নেয় সরস্বতী। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।